দেখো, আমরা মোটামুটি আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভিয়েনা সম্মেলন সম্পর্কে। আমরা ডিসকাশন করেছি, সেখান থেকে মেটারনিক ব্যবস্থা আমরা আলোচনা করার পরে এমসিকিউ সমস্ত যেগুলো আমাদের হয়েছে সেগুলো আমরা ডিসকাস অলরেডি করে নিয়েছি। ঠিক আছে? এবার এমসিকিউ ডিসকাশন করার পরে আমরা আমাদের যে পরবর্তী টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বলেছিলাম কি, ইতালি আর জার্মানির ইউনিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ যে দেখলাম যে নেপোলিয়নের পতনের পরেও যে অবস্থা দেখা গেল যে ইতালি আর ফ্রান্স বলে যে জায়গাগুলো ছিল, মানে তখন ইতালি আর জার্মানি যে জায়গাগুলো ছিল, তারা তখন আর দেশ হিসেবে গঠিত হয়নি। কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যদি বলা হয়, এই ইতালি আর জার্মানির উপরে কিন্তু পড়েছিল। ওকে, তো সেই কারণে সেই দেশে কি ইম্প্যাক্টটা পড়েছিল সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, অথবা আমরা মানে পড়তে চেষ্টা করব যে কি ব্যাপারটা হয়েছিল। দেখা যাক আমাদের। হুম, আমরা আলোচনা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল দেখো, এক সেকেন্ড একটু। হুম, দেখো, প্রথমত ইতালির যে ইউনিফিকেশনের জন্য বলাই আছে, প্রথম লাইন খুব, তোমরা অলরেডি নোটসটা দেওয়া ছিল, পড়েছো আশা করি। ইউরোপীয় নবজাগরণের পীঠস্থান ছিল ইতালি। ইতালিতে নবজাগরণের যে সূচনা সেটা সবচেয়ে প্রথম বা গুরুত্বপূর্ণভাবে হয়েছিল। নেপোলিয়নের ইতালি জয়ের আগে ইতালি বলতে কিন্তু কোনো দেশ বোঝাতো না। ইতালি ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত। আর ইতালির আগে কি ছিল? আগে রোমান সাম্রাজ্যের অংশ ছিল। ঠিক আছে? এই রোমান এম্পায়ার, যেটা দ্য হোলি রোমান এম্পায়ার বলা হয়, সবচেয়ে পাওয়ারফুল এম্পায়ার, সেই রোমান এম্পায়ারের অংশ ছিল, যা সরাসরি পোপের শাসনে ছিল। পোপ যে রয়েছেন, যে পোপ, তার শাসন বা তার যে ডাইরেক্ট কনফিডারেন্সি বা তার যে শাসন, তার মধ্যে রোমের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ছিল। 1796 1796-97 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন ইতালি জয় করে, তখন সেই জায়গাগুলোকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। ফলে ইতালির ছোট ছোট রাজ্যগুলো এক আইনের মধ্যে, এক আইনের আওতায় আসে। হুম, এক আইন অর্থাৎ নেতা আমরা জেনেছি নেপোলিয়নের যে কোড নেপোলিয়ন, তার মাধ্যমে তিনি একই আইন, একই শাসনের আওতায় সবাইকে এনেছিলেন। নেপোলিয়নের শাসনে মানুষ, ইতালির মানুষ গণতন্ত্র ও জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে পরিচিত হয়। আমরা অলরেডি এটা সম্পর্কেও জানি যে প্রত্যেকের মনের মধ্যে যে একটা কনসেপ্ট সেটা অলরেডি এসেছিল। ম্যাথসিনি বলেছেন যে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও আমাদের মধ্যে জাতীয় বোধ সঞ্চালিত হয় এবং আমাদের সম্মুখে জাতীয় সংহতির ছবি উদ্ভাসিত হয়ে উঠেছিল। ম্যাথসিনি ইতালির গুরুত্বপূর্ণ একজন লিডার ছিলেন, এটা তার স্টেটমেন্ট ছিল, যেটা আমরা অলরেডি পড়বো বা কোশ্চেনের মধ্যে আমরা পাবো। ওমেদীয়, ডেনিস ম্যাক প্রভৃতি ঐতিহাসিকদের মতে নেপোলিয়ন পরোক্ষভাবে আধুনিক ইতালির সূচনা করেন। এটা বলা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আধুনিক ইউরোপের জাতীয়তাবাদের সূচনা করেছিলেন কিন্তু নেপোলিয়ন। নেপোলিয়নের এই গুরুত্বটা আমরা কিন্তু কোনো জায়গায় অস্বীকার করতে পারি না। ঠিক আছে, সেটা আমরা অলরেডি বুঝলাম। 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পরে ভিয়েনা সম্মেলনে ইতালিকে 8টি বিভিন্ন সাম্রাজ্যে, মানে সাম্রাজ্যকে বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম নেপোলিয়নের পরে ন্যায্য অধিকার নীতির মাধ্যমে অন্য ডাইনেস্টি এলো, ক্ষতিপূরণের মাধ্যমে হলো, এবং সমান যে ক্ষমতা করার জন্য প্রত্যেকগুলোকে ভাগ করা হলো। বেলজিয়ামকে ভাগ করা হলো, এরকম সবাইকে ধীরে ধীরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে উত্তর ইতালির ভেনিস এবং ল্যাম্বার্ডিকে অস্ট্রিয়ার হ্যামসবার্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। পার্মা, মডেনিয়া, টিউসিনিয়াকে অপ্রত্যক্ষভাবে অস্ট্রিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। নেপলস আর সিসিলিকে ফ্রান্সের বারবন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো। আমি একটু ম্যাপটা নিচে দেওয়া আছে, আমি আরেকটু নিচে থেকে নিয়ে আসছি, এক সেকেন্ড। এই ম্যাপটা আমি উপরে নিয়ে আসি, এটা এখানে কাজে লাগবে।
এবার দেখো, এইটা আজকের দিনের ইতালির ম্যাপ, আশা করি বোঝা যাচ্ছে। এর মধ্যে দেখো উপরের দিকে একদম ডান দিকের যে কোণে রয়েছে সেই জায়গাটা দেখো ভেনিস আছে, ইয়েলো কালারের, যে ডান দিকে দেখো ভেনিস লেখা আছে, আর তার ডান দিকে দেখো ল্যামবার্ডি লেখা আছে। ইতালির এই দুটো অংশ, এই দুটো অংশ ছিল অস্ট্রিয়ার ডাইনেস্টির অন্তর্ভুক্ত, অস্ট্রিয়া। ওকে। তারপর পারমা, মডিনিয়া আর পিডমন্ট, সরি আর টিউসিনিয়া দেখতে পাচ্ছ, যেটা গ্রিন কালারের অংশ। পারমা উপরে দেখো গ্রিন কালারের উপরের অংশ, মডিনা যেটা হচ্ছে গ্রিন কালারের ডান সাইডের অংশ, আর টিউসানি যেটা ডান সাইডের হচ্ছে গ্রিন কালারের নিচের অংশ। এই তিনটে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অস্ট্রিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। নেপলস আর সিসিলিকে ফ্রান্সে বারবন ডাইনেস্টির অন্তর্ভুক্ত করা হয়। নেপলস আর সিসিলি দেখো অরেঞ্জ কালারের যে নিচে দুটো রয়েছে, এই দুটো হচ্ছে ফ্রান্সের আন্ডারে থাকতো। আর দেখো মাঝে দেখো প্যাপেল স্ট্রিট মানে পিঙ্ক কালারের যেটা রয়েছে, প্যাপেল স্ট্রিটকে রাজধানী করা হলো, যেটা সরাসরি পোপের অধিকারভুক্ত ছিল। যে পোপ ছিল, যে রোমের যে পোপ ছিল, সে পোপের অধিকারভুক্ত ছিল। আর এই পিডমন্ট আর সার্ডিনিয়া যেটা ছিল দেখো গ্রিন ব্লু কালারের যে দুটো, এগুলো স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা হয়। তাহলে আশা করি ম্যাপটা ক্লিয়ার হয়েছে যে কোন জায়গায় কোন কোন অঞ্চল কার অধিকারের মধ্যে ছিল, কারণ এইভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। এরপরে কি হলো, এবার এর মধ্যে একবার এই পিডমন্ট সার্ডিনিয়া, এখানেই একমাত্র রাজবংশ ছিল যারা স্বাধীন রাজবংশ ছিল। এবং স্বাধীন বলতে আমরা এটাই বলবো যে, বলতে পারো যে নেটিভ ওখানকার লোকেদের ছিল, বাকিগুলো সব বিদেশি শাসক ছিল। কারণ অস্ট্রিয়া, তারপর আমাদের ফ্রান্স, এই যে আলাদা আলাদা ভাগ ছিল প্রত্যেকে, তার মানে এই পিডমন্ট আর সার্ডেনিয়া মানে যেটা ব্লু কালারের যে দুটো জায়গা, এই দুটো জায়গাতেই একমাত্র দেশীয় শাসক যারা ছিল তারা এখানে ছিল। তাই এই কারণে ইতালির মেটানিক ইতালিকে ভৌগোলিক সংজ্ঞা বলে বলেছে। আর এই সময় থেকেই ইতালির যে রিসেজেরমেন্টো বা যেটাকে আমরা পুনর্জাগরণ বলি, সেই জন্য ইতালির ঐক্য আন্দোলন এখান থেকেই শুরু হয়েছিল। আশা করি ম্যাপ সহ আমরা বুঝতে পারছি কি হচ্ছে। এবার ইতালিবাসী তাদের এই ঐতিহ্য, মর্যাদা এবং ঐক্য পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই কারণে এটাকে রিসেজেরমেন্টো বলে অভিহিত করেছেন। আর প্রথম ঐতিহাসিক ওমে দিভিও এই শব্দটি ব্যবহার করেছিলেন। এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অলরেডি। আচ্ছা, কিছু ঐতিহাসিক এই সময় ছিল, ব্রোয়া, কান্তো, ক্যাপিনো ইত্যাদি ঐতিহাসিক, আর লিওপার্ড আর অ্যাজিগোলিও এরকম ঔপন্যাসিকের এই সময় আবির্ভাব হয়েছিল। এবার ইতালির ঐক্যের কারণে প্রথমত ছিল যে ইতালির ইউনিফিকেশন করা পসিবল হয়েছিল, তার একটা বড় কারণ ছিল ইতালির দেখো তিন দিকে সমুদ্র, দেখতেই পাচ্ছ তিন দিকে সমুদ্র রয়েছে। আর উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আল্পস পর্বত, উত্তরে আল্পস পর্বত, যেটা ফ্রান্সের মধ্যেও রয়েছে, ইতালির মধ্যেও রয়েছে এই আল্পস পর্বত। এই কারণে যেহেতু কোনো একটা জায়গা যদি সমুদ্র আর পাহাড় দ্বারা ঘেরা থাকে, সেই জায়গার সংস্কৃতি একটু পৃথক ধরনের হয়ে থাকে। যে কারণে চায়নার সংস্কৃতি একটু পৃথক হয় ঘেরার জন্য, আর ভারতের ক্ষেত্রেও যে সংস্কৃতি অনেকটাই পৃথক অন্যান্য দেশের থেকে। তো এর ফলে একটা সংস্কৃতি মানে পৃথক সংস্কৃতি লক্ষ্য করা যায়। এবার ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য এই সময় দু ধরনের পদ্ধতি আবির্ভাব হয়েছিল। প্রথম হচ্ছে রেভলিউশনারি, আর হচ্ছে যেটাকে আর হচ্ছে ডিপ্লোম্যাটিক। রেভলিউশনারি মানে যেটা হচ্ছে আমরা সশস্ত্র আন্দোলন বলতে পারি, সে আন্দোলনকে রেভলিউশন বলে থাকি। আর ডিপ্লোম্যাটিক মানে কূটনীতির মাধ্যমে যেটা হয়ে থাকে সেই কারণে। অর্থাৎ এই যে পদ্ধতির মাধ্যমে করা হবে, এই জন্য তিনজন বিখ্যাত ব্যক্তির নাম আমরা উল্লেখ করে থাকি। একটা হচ্ছে ম্যাথসিনি, গ্যারিবল্ডি আর কাউন্ট ক্যাভর বা ক্যাভু। ওকে। এবার এর মধ্যে ম্যাথসিনি আর গ্যারিবল্ডি যিনি ছিলেন, তিনি তারা দুজন রেভলিউশনারি পদ্ধতি ব্যবহার করেন। যে রেভলিউশনারি যে পদ্ধতি ছিল সেটা ব্যবহার করতেন, কিন্তু ক্যাভার যে ছিলেন কাউন্ট ক্যাভু, তিনি এই ডিপ্লোম্যাটিক পদ্ধতিটি ব্যবহার করেছিলেন। অর্থাৎ এদের মধ্যে প্রত্যেকের উদ্দেশ্য একই, কিন্তু পদ্ধতি আলাদা ছিল। এবার দেখবো কিভাবে তারা ইউনিফিকেশন করা সম্ভব হলো। এবার প্রথমত 1800 থেকে 1831-এর মধ্যে ইতালিতে এরকম অনেক গুপ্ত সমিতি, যেটাকে আমরা সিক্রেট সোসাইটি বলি, সেগুলোর উদ্ভব হয়েছিল। তার মধ্যে বিখ্যাত ছিল কার্বোনেরি, ফেডারিটি, এরকম বিখ্যাত গুপ্ত সমিতির উদ্ভব হয়েছিল। এবার কার্বোনারি বলতে অনেকে মানে এটা বিভিন্ন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে একটা মত পার্থক্য রয়েছে। অনেকে কার্বোনারিকে একটা গুপ্ত সমিতি বলে, আবার অনেক জায়গায় বলা হয় এই যে বিভিন্ন গুপ্ত সমিতি ছিল তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যে ইনফরমাল নেটওয়ার্ক হতো, সেটাকে কার্বোনারি বলা হতো। এই কারণে কার্বোনারি যে দল, অনেক জায়গায় কার্বোনারি সমিতি গ্রুপ হিসাবে বলা হয়েছে, আবার অনেক জায়গায় যোগাযোগের ব্যবস্থাকে বলা হয়েছে।
যেমন আর্য সম্পর্কে মতবাদ রয়েছে, ভাষাগত, জাতিগত, সেরকম কার্বোনারিও ব্যাপারটা একটা মানে কন্ট্রোভার্সির ব্যাপার। এবার কার্বোনারি সমিতি বলে সেই সময় একটা দল হয়েছিল, সেটা হচ্ছে 1820-তে। আর এদের আন্দোলন হচ্ছে কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। আর কার্বোনারি শব্দের অর্থ বলা হয় জ্বলন্ত অঙ্গারবাহী, মানে বলা হয় কারণ এই সমিতির সদস্যরা জ্বলন্ত অঙ্গার, অঙ্গার মানে হচ্ছে কাঠ কয়লা, ঠিক আছে, বহন করতে বলে এরকম নাম বলা হয়েছে। আর এই কার্বোনারি সদস্যদের মেন আন্দোলনের কর্মকেন্দ্র ছিল নেপলস। এই যে নেপলস যে জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, নেপলস আর সিসিলি, এই যে সার্ডিনিয়া, এই যে নেপলস মানে দেখতে পাচ্ছি কোন জায়গাটা, ইয়েলো অরেঞ্জ কালারের যে নেপলস, এই নেপলসকে কেন্দ্র করে কার্বোনারি দলের কর্মকেন্দ্র ছিল। আমি এই জন্য ম্যাপটা পাশে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। এবার কার্বোনারিদের উদ্যোগে নতুন সংবিধানের নেপলসের যে বিদ্রোহী নেতা ছিল তার নাম ছিল জেনারেল পেপ, পোপ নয় পেপ, ঠিক আছে। নতুন তারা চেয়েছিল যে ফ্রান্সের মানে ইতালির জন্য একটা নতুন সংবিধান হোক, জেনারেল পেপ নামে একজন নেতার দাবিতে। 1821 খ্রিস্টাব্দে পিডমন্ডে গঠিত হয়েছিল একটা বিদ্রোহ হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল সান্তা রোসা। অর্থাৎ প্রত্যেকেই দেখো বিভিন্ন জায়গায় যে পিডমন্ড, নেপেলস, সব জায়গাতেই কম বেশি এরকম আন্দোলন চলছিল। তারা ইতালির মধ্যে সর্বত্র সশস্ত্র অভ্যুত্থান, হত্যাকাণ্ড এবং বিদ্রোহের মাধ্যমে বিদেশিদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছিল। এর মধ্যে তারা 1820, 31 এবং 48 এরকম বৃহত্তর আন্দোলন করেছিল। লক্ষ্য করে দেখো 1831 মানে ফ্রান্সের 1830-এর জুলাই বিপ্লবের পরে, 1848 মানে ফ্রান্সের যে ফেব্রুয়ারি বিপ্লবের পরে, ঠিক আছে। তারপরে বুঝতে পারছি ওইগুলো ওই সময়ের যেই সময় ফরাসি বিপ্লব হয়েছে সেই সময়গুলোতেই কিন্তু ইতালিতেও লোকেরা মানে উদ্বুদ্ধ হয়েছে। ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ এই বুদ্ধিজীবীরা কার্বোনারি সদস্য ছিল। অস্ট্রিয়ার পোপের যৌথ বাহিনীর এই মানে যারা ছিল, যারা তারা এদের দমন করে এবং কার্বোনারিদের ব্যর্থতার পরে এই ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিতে আসে ম্যাকসিম, যাকে বলা হয় হার্ট অফ ইতালির ইউনিফিকেশন, ঠিক আছে। মানে ইতালির যে ইউনিফিকেশনে তাকে মানে হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। তিনি প্রথম জীবনে কার্বোনারি দলের সদস্য ছিলেন, কিন্তু তিনি এই যে বিভিন্ন গুপ্ত হত্যা মানে লোককে লুকিয়ে হত্যা করা বা সন্ত্রাসবাদের উপর তার কিন্তু আস্থা ছিল না। তার লক্ষ্য ছিল যে ইতালিতে একটা প্রজাতন্ত্র বা রিপাবলিক প্রতিষ্ঠা করা, মানে ভোটের মাধ্যমে বা যে কোনো ভাবে একজন শাসক নির্বাচিত করা হবে এবং সেই শাসক তাদের শাসন করবে, আমরা যেমন ইন্ডিয়া রিপাবলিক সেরকম। কিন্তু যুব শক্তির ওপরে তার ভীষণ আস্থা ছিল। ম্যাথসিনি নির্বাসিত অবস্থায় ফ্রান্সের মার্সাই শহরে 1831-এ ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে একটা যুব সংগঠন গঠন করে, যার উদ্দেশ্য ছিল এমন একদল যুবক তৈরি করা যারা দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। এবং এই এই ম্যাথসিনি এদের আদর্শ প্রচারের জন্য ইয়ং ইতালি নামে একটা পত্রিকাও সেই সময় প্রকাশ করেছিলেন। আমরা দেখেছি বিভিন্ন ভারতের যখন যে আন্দোলন হয়েছিল সেই সময় এরকম বিভিন্ন ধরনের পত্রিকা প্রকাশ হয়েছিল, সান্ধ্য পত্রিকা, বন্দে মাতরম পত্রিকা, সেরকম এখানে ছিল ইয়ং ইতালি পত্রিকা। ইয়ং ইতালি দলে ম্যাথসিনি যে পতাকা তৈরি করেছিলেন তার একদিকে লেখা ছিল স্বাধীনতা আর ঐক্য, আর অপরদিকে গণতন্ত্র, সাম্য, মানবতা। মানে অনেকটাই দেখতে পাচ্ছি ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিল। ভালো কথা। এভাবে তাহলে আন্দোলন আস্তে আস্তে এগিয়ে চললো। আচ্ছা, নেক্সট এবার দেখি, এবার ম্যাথসিনি নেতৃত্বে এই যে ইতালির যে জাতীয়তাবাদী আন্দোলন সংঘবদ্ধ একটা লোক পায়, কারণ অনেককে নিয়ে যদি করা হয় তাহলে এটা সম্ভব হয়। কিন্তু ম্যাথসিনি এটা ভালোভাবেই জানতেন যে কোনো বিদেশি শক্তি যদি সাহায্য না করে, মানে ম্যাথসিনি বিশ্বাস করতো যে বিদেশি শক্তির সাহায্য ছাড়াই ইতালির এই যে যুব শক্তি আছে তারা অস্ট্রিয়াকে বিতাড়িত করতে পারে, মানে বাইরে থেকে আরো হেল্প দরকার নেই। সেই জন্য তিনি একটা বিখ্যাত স্টেটমেন্ট বলেছিলেন, সেটা হচ্ছে ইতালিয়া ফারাদাসি, মানে ইতালি এককভাবে এগিয়ে চলবে, একটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। ম্যাথসিনি সুইজারল্যান্ডেও ইয়ং ইউরোপ দল গঠন করেছিলেন। 1848 যে ফেব্রুয়ারি বিপ্লবের পরে রোম দখল করে রিপাবলিক অফ রোম গঠন করে, ওই যে 1848-এ লাস্ট যে বিপ্লবটা বললাম সেখানে তিনি রিপাবলিক অফ রোম গঠন করেন। কিন্তু রোম বুঝতেই পারছো পোপের আন্ডারে, এবং প্লাস ফ্রান্স বলো প্রত্যেকে এটা সাপোর্ট করছে। ফেব্রুয়ারি বিপ্লবের পরে ইতালির মিলান শহরে অস্ট্রিয়ার বিরোধী ব্যাপক আন্দোলন ধারণ হয় ধারণ করে মানে আন্দোলন হয়। ভেনিসে প্রজাতন্ত্র গঠিত হয়। ম্যাথসিনির নেতৃত্বে রোম আর টাস্কানিতে, যে টাস্কানি দেখতে পাচ্ছ, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। তার মানে দেখো বুঝতে পারছো যে তারা আন্দোলন করে ফেব্রুয়ারি বিপ্লবের পরে, ফেব্রুয়ারি বিপ্লবে ফ্রান্সের অবস্থা গন্ডগোল ছিল, সেই কারণে দেখো এই যে জায়গাগুলো অস্ট্রিয়ার যে ভেনিসের জায়গা, টিউসানি, রোম, এই জায়গাগুলো দেখো তারা দখল করে নিয়েছিল। ভেনিস
দখল করে রিপাবলিক প্রজাতন্ত্র গঠন করেছিল। কিন্তু যারা পাওয়ারফুল দেশ হয় তারা এত সহজে তো হার মানবে না, তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতেই পারে। তখন অস্ট্রিয়া আর ফ্রান্স যৌথভাবে ইতালির জাতীয় আন্দোলনকে দমন করে। স্বাভাবিক, তাদের হাতে অস্ত্র রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা এটা করবে। এবং ম্যাথসিনি পরাজিত হলো, ম্যাথসিনিকে পরাজিত হয়ে আমেরিকায় নির্বাসন দেওয়া হলো, কারণ আমেরিকা মানে বুঝতে পারছো পুরো সেপারেট কন্টিনেন্টে পাঠিয়ে দেওয়া হলো, এবং সেখানেই 1872 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই জন্য ঐতিহাসিক হ্যাজেন ম্যাথসিনিকে ইতালির নবজাগরণের আধ্যাত্মিক শক্তি এবং অনাগত রাষ্ট্রের প্রত্যাদিষ্ট পুরুষ বলেছে। স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম একটা। এবার পিটবন সার্ডিনিয়ার রাজা। এবার দেখো মোটামুটি তাহলে যেই কার্বোনারি দল যারা এতটা এগিয়ে গিয়েছিল ইয়ং ইতালি, তারা দেখো ব্যর্থ হলো। তাহলে এবার কি হবে? এবার অন্য কাউকে এগিয়ে আসতে হবে। এবার এগিয়ে এলো এই যে জায়গার মধ্যে একমাত্র জায়গা যেখানে বিদেশি ছাড়া দেশীয় শাসকরা ছিল, সেটা কোনটা? পিডমন্ট আর সার্ডিনিয়া, প্রথম থেকেই বলা রয়েছে। তো এই পিডমন্ট সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়, যে অস্ট্রিয়ার বিরুদ্ধে যখন আন্দোলন করছে, এবং এই সময়ে আবির্ভাব হয় গ্যারিবল্ডি। এই গ্যারিবল্ডি কে ছিল? গ্যারিবল্ডি ছিল ম্যাথসিনির ভাবশিষ্য, ম্যাথসিনির দ্বারা প্রভাবিত ছিল। তিনি 1831 খ্রিস্টাব্দে ইতালি আন্দোলনে যোগদান করে, তাকেও আমেরিকাতে নির্বাসন দেওয়া হয়েছিল। এবার আমেরিকাতে নির্বাসন দেওয়াকালে তিনি আমেরিকাতে যে গেরিলা যুদ্ধ মানে লুকিয়ে থেকে যে যুদ্ধ করা হয়, সেই গেরিলা যুদ্ধে তিনি পারদর্শী হন। তিনি গেরিলা যুদ্ধ যেটা আমাদের ছত্রপতি শিবাজী মহারাজ, মারাঠারা গেরিলা যুদ্ধ করতো, লুকিয়ে থেকে যে যুদ্ধ, গেরিলা যুদ্ধে পারদর্শী হন। এরপর যখন ইয়াং ইতালি ব্যর্থ হয়, মানে গ্যারিবল্ডি দেখো আমেরিকাতে নিজেকে কিন্তু তৈরি করছে, সে কিন্তু এখনো এন্টার করেনি। তাহলে এবার যখন ইয়ং ইতালি ব্যর্থ হয়, তখন কাউন্ট ক্যাভুর তিনি ইতালির ঐক্য আন্দোলনে নেতৃত্ব দেন, কারণ তিনি ডিপ্লোম্যাটিক পছন্দ করতেন। এই জন্য তাকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। তাহলে ম্যাথসিনিকে হার্ট বলা হয়, আর ক্যাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। এবার এই ক্যাভুরের সম্পর্কে একটু জানি। 1810-এ পিটমন্টের অভিজাত বংশে তার জন্ম। তিনি অ্যাজেগুলির মতবাদে বিশ্বাসী ছিলেন। প্রথম জীবনে তিনি ইঞ্জিনিয়ার থাকলেও পিটমন্ট সার্ডেনিয়ার সামরিক বাহিনীতে তিনি যোগদান করে, পরে তিনি পদত্যাগ করে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। 1832-এ এসে তিনি অ্যাসোসিয়েশন অ্যাগ্রাস্ট্রিয়া নামে একটা সমিতি গঠন করেন। সেখানে তিনি রিসার্জিমেন্টো মানে যেটাকে নবজাগরণ, সেই পত্রিকায় ইতালির ঐক্যের পক্ষে মতবাদ করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তাহলে পলিটিক্সে তিনি এন্টার করলেন। 1850 খ্রিস্টাব্দে 1850-তে 1850-এ তিনি যে পিডমন্ট সার্ডিনিয়ার যে মন্ত্রিসভা ছিল, সেই মন্ত্রিসভায় তিনি যোগদান করেন, এবং যে দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল, সার্ডিনিয়ার যে পিডমন্ট সার্ডিনিয়ার যে রাজা ছিল, রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল তার প্রধানমন্ত্রী হন। তার বিশ্বাস ছিল যে সার্ডেনিয়ার নেতৃত্বে ইতালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব, কারণ একমাত্র সার্ডেনিয়া যেটা ছিল সেখানেই দেশীয় পিডমন্ট আর সার্ডেনিয়া। তো তিনি একমাত্র জানতেন যে এরা ছাড়া আর কেউ কিন্তু ইতালি ইউনিফিকেশনে মানে ইউনিফিকেশন করতে পারবেন না। তাহলে তার জন্য একটু কাঠখড় পোড়াতে হবে। তিনি কি করলেন? সার্ডেনিয়ার যে অর্থনৈতিক যে উন্নতির যে প্রকল্প যেগুলো রয়েছে, পরিকাঠামোগত প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, মানে এই যে রোডস বানানো, বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করা, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি পরিকাঠামো গ্রহণ করলেন। এবার যখনই এরকম অর্থনৈতিক পরিকাঠামো গ্রহণ হবে, তাহলে প্রচুর পরিমাণে অর্থের ইম্পোর্ট হবে, ব্যবসা হবে। তাহলে সেই জন্য ঐতিহাসিক ইঙ্গার হোস্ট ক্যাভুরকে পিডমন্ট সার্ডেনিয়ার শিল্প বিপ্লব বা শিল্প উন্নয়নের নায়ক বলেছে। সেই কারণে, কারণ তিনি মানে ইকোনমিক্স মানে অর্থনীতি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার দেখো সার্ডেনিয়া একটা বড় ব্যাপার কি ছিল, যে সার্ডেনিয়াতে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র থাকলেও জনগণদের পূর্ণ নাগরিক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার অধিকার ছিল। মানে বুঝতেই পারছো যে সার্ডিনিয়াতে রাজতন্ত্র থাকতে পারে, কিন্তু জনগণরা তাদের মতবাদ প্রকাশ করতে পারতো এবং তাদের স্বাধীনতা ছিল। সেই কারণে ইতালির অন্যান্য অঞ্চল সার্ডেনিয়ার অন্তর্ভুক্ত, এই তিনি ধীরে ধীরে ইতালির অন্যান্য অঞ্চলকে সার্ডেনিয়ার অন্তর্ভুক্ত করতে পারে। সার্ডেনিয়া সাপোর্টে রাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ক্যাভুর বাস্তব রাজনীতি বা রিয়েল পলিটিক নীতির প্রবক্তা। দেখো বাস্তব রাজনীতি মানে ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে যে রাজনীতি হবে এরকম নয় যে বইয়ে লেখা আছে এইভাবে রাজনীতি করতে হবে, সেটা নয়। রাজনীতি করতে গিয়ে অনেক রকম অনেক সময় অনেক রকম সমস্যা আছে, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি নির্ধারণ করো। জনগণ কি চাইছে, জনগণের কি সমস্যা, বই অনুযায়ী তো সম্ভব নয়। সেই জন্য কাউন্ট ক্যাভুরকে বলা হয় রিয়েল পলিটিক নীতির প্রবক্তা, বাস্তব রাজনীতি তিনি প্রবক্তা করেন। তিনি ইতালির যে জাতীয় ঐক্যের সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করেন এবং বিদেশি সাহায্য লাভের আশায় ক্রিমিয়ার যুদ্ধে ইঙ্গো ফরাসি শক্তির পক্ষে যোগদান দেন।
বিখ্যাত যে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল, ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড আর ফ্রান্স যে রাশিয়ার সঙ্গে হয়েছিল সেইখানে তিনি যোগদান করেন। যোগদান করে তিনি যে ইতালির সমস্যাকে সবার সমস্যা হিসেবে তিনি প্রতিস্থাপন করেন। তার মানে দেখো, সবাই যখন দেখলো এটা একটা প্রবলেম, তখন তিনি ইংল্যান্ড আর ফ্রান্সের পক্ষে যোগদান করেন। এই ফ্রান্স যে নেপল সিসিলিতে মানে দখল করে রয়েছে, তার মানে বুঝতে পারছি, কারণ তিনি বুঝেছিলেন যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইতালির ঐক্য সম্ভব নয়। এবার দেখো পলিটিক্স কেমন খেলছে। তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের সাহায্য নিয়ে অস্ট্রিয়াকে বিতাড়িত করতে উদ্যোগী হন। ভালো কথা। তার মানে দেখো, বন্ধু যারা একসাথে ছিল, ফ্রান্স অস্ট্রিয়া মিলিতভাবে ইতালির যে মানে ম্যাথসিনিকে পরাজিত করে সরিয়ে দিল। এবার তিনি ইংল্যান্ড আর ফ্রান্সকে একসাথে করে অস্ট্রিয়াকে সরানোর জন্য চেষ্টা করে। বুঝতেই পারছো, একজনকে সরানোর জন্য আরেকজন পাওয়ারফুল দরকার। ইউরোপে যে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছে, ক্রিমিয়ার যুদ্ধে আমি একটু আগেই বললাম যে ক্রিমিয়ার যুদ্ধে ইতালি আর ফ্রান্স রাশিয়াকে পরাজিত করে। এবং ক্যাভুর, তার তো এইটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার কথা নয়, কিন্তু ক্যাভুর কি করেছিল, রাশিয়াকে পরাজিত করতে ইংল্যান্ড আর ফ্রান্সকে সাহায্য করেছিল। এবার যেহেতু সাহায্য করেছিল, তাহলে যখন চুক্তি হবে সেখানে তাকে অবশ্যই ইনভাইট করা হবে। ব্যাস, তাকে চুক্তি ইনভাইট করা হলো। প্যারিসের শান্তি চুক্তিতে ক্যাভুরকে ইনভাইট করা হলো। ব্যাস, ক্যাভুর সেখানে গেল এবং গিয়ে উত্তর ইতালিতে অস্ট্রিয়ার যে দমনমূলক নীতি, অস্ট্রিয়া যে সেখানকার মানুষের উপরে অত্যাচার করছে, সেই নীতির সমালোচনা করলো। ফলে ইংল্যান্ড আর ফ্রান্সের সহানুভূতি লাভ করলো। ইংল্যান্ড আর ফ্রান্স দেখলো, হ্যাঁ আমাদেরকে তো সাহায্য করেছে, তাহলে আমাদের বন্ধু। ব্যাস, তাহলে এবার দেখলো যে না, অস্ট্রিয়া তো খুব এখানকার লোকেদের উপরে অত্যাচার করছে, তো আমরা সাহায্য করবো। এবার ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অটোমান এম্পায়ারে রাশিয়ান রাশিয়ার বিরুদ্ধে অটোমান সাম্রাজ্য ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এবার 1858 খ্রিস্টাব্দে প্লম্বিয়াস নামে একটা স্থানে ক্যাভুর আর তৃতীয় নেপোলিয়নের মধ্যে একটা প্লম্বিয়ারের চুক্তি স্বাধীনতা মানে স্বাক্ষর হয় ফ্রান্সের সঙ্গে। বুঝতে পারছো, ক্যাভুর মানে ইতালির, ক্যাভুরের স্বাক্ষর হয়। এবং সার্ডিনিয়ার যে রাজকুমারীর সাথে তৃতীয় নেপোলিয়নের বিবাহ হয়। তার মানে দেখো, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস তৈরি করলো ফ্রান্সের সাথে। এই চুক্তির দ্বারা কি করলো, যে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সাহায্য করবে, বিনিময়ে ফ্রান্স স্যাভয় আর নিজ দ্বীপ লাভ করবে। মানে দেখো, হলো সুন্দর কথা। তার মানে দুটো দ্বীপ এখানে ইতালির পাশে রয়েছে, স্যাভয় আর নিস। সেই দুটো ফ্রান্স বললো, এই দুটো আমাকে দিয়ে দাও, আমি সাহায্য করব, যে অস্ট্রিয়ার বিরুদ্ধে তোমরা যে যুদ্ধ করবে সেই যুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করবো। ভালো কথা, সুন্দর। এতে হচ্ছে ক্যাভুর রাজি হয়ে গেল। সুন্দর। তার মানে দেখো, ফ্রান্সকে পাশে পেল ক্যাভুর। এবার এই ইউনিফিকেশন তিনটে পর্যায়ে হয়েছিল। প্রথম পর্যায়ে কি করলো, প্রথম পর্যায়ে যে ক্যাভুর কি করলো, উত্তর ইতালিতে যে ল্যাম্বার্ডি আর ভেনিসের রাজাদের অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করার পরামর্শ দেয়। এবার দেখো, এই যে ল্যাম্বার্ডি আর ভেনিস, উপরের যে দুটো অঞ্চল ইয়েলো কালারের, এই দুটো অস্ট্রিয়ার যে অস্ট্রিয়ার মধ্যে ছিল। এবার তিনি পরামর্শ দিলেন যে তোমরা অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করো। ঠিক আছে, রাজা, ওখানকার রাজারা যারা ছিল তাদেরকে বললো তোমরা অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করো। ভালো কথা। এবার 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া কি করলো, পিডমন্ড আক্রমণ করলো। করলে ফ্রান্সের সাহায্যের জন্য ক্যাভুর ম্যাজেন্টা আর সফলরিয়ার যুদ্ধে জয়লাভ করে এবং ল্যাম্বার্ডি আর মিলান দখল করে। তাহলে দেখো, বুঝতে পারছো, যখনই ল্যাম্বার্ডি আর হচ্ছে আমাদের ভেনিস রাজারা আন্দোলন করলো, তখন সঙ্গে সঙ্গে কি করলো, অস্ট্রিয়া কি করলো, যে পিডমন্ড যে জায়গাটা ছিল সেটা আক্রমণ করলো। বোঝা গেল? তাহলে পিডমন্ট যখন আক্রমণ করলো, দেখো ফ্রান্স অবশ্যই সাহায্য করলো। সাহায্য করতে ম্যাজেন্টা আর মিলান, ঠিক আছে, ম্যাজেন্টা আর হচ্ছে স্যাফলিয়ার যুদ্ধ হলো, এখানে ল্যাম্বার্ডি আর মিলান পেয়ে গেল। তাহলে ওই যে ল্যাম্বার্ডি আর মিলান, ওখানেই সাইডের ছোট জায়গা রয়েছে, মিলান একটা জায়গা, সেই দুটো জায়গা দেখো অস্ট্রিয়া পেয়ে গেল। তারপরে দেখো, ল্যাম্বার্ডি তাদের হাতছাড়া অলরেডি হয়ে গেল। ভালো কথা, সুন্দর। ল্যাম্বার্ডি চলে এলো। ব্যাস, এবার কি হলো, হ্যাঁ, এবার এই জয়ের মুহূর্তে তৃতীয় নেপোলিয়ন উপলব্ধি করলো যে ইতালি ফ্রান্সের স্বার্থের অনুকূল হবে না। তাহলে দেখো, একটা এই সময় যখনই জিতে গেল, জিতে দেওয়ার সাথে সাথে তৃতীয় নেপোলিয়ন, দেখো সে তো বোকা নয়, সে বুঝতে পেরেছে যে ইতালি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কারণ পাশেই ইতালি রয়েছে আর তার পাশে ফ্রান্স রয়েছে, ইতালি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় সেটা কিন্তু ফ্রান্সের জন্য সুবিধাজনক হবে না। কারণ একটা লোককে কতক্ষণ আর বোকা বানিয়ে রাখা যায়। সে বুঝে গেছে যে ইতালির ইউনিফিকেশন ফ্রান্সের জন্য ক্ষতিকারক। নেপোলিয়ন বুঝলো। তাহলে সেই সময় সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ক্যাভুর বা ভিক্টর ইমানুয়েল কারোর সাথে আলোচনা না করে অস্ট্রিয়ার সাথে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষর করে নিল। তার মানে সে বুঝলো না, এভাবে তো সাহায্য করলে ইতালিকে সমস্যা হবে। কেন, সে কি করলো, কোনো রকমের ট্রিটি অলরেডি করে আছে, আবার অস্ট্রিয়ার সাথে ট্রিটি স্বাক্ষর করলো। দেখো, এটাতে ক্যাভুর অলরেডি একটু ক্ষুব্ধ হবে। ক্যাভুর ক্ষুব্ধ হয়ে ভিক্টর ইমানুয়েলকে
বললো যে ফ্রান্স সাহায্য করুক না করুক, এককভাবে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করলো, এবং ভিক্টর ইমানুয়েল বুঝলো যে এককভাবে অস্ট্রিয়ার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ চালানো সম্ভব নয়। তো অলরেডি দেখো, রিসোর্সেস না থাকলে যুদ্ধ চালানো তো এত সহজ ব্যাপার নয়। সেই জন্য তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে বাধ্য হলেন 1859-এ জুরিখের সন্ধি স্বাক্ষর করতে। ট্রিটির সঙ্গে দেখো স্বাক্ষরের মানে সন্ধির সঙ্গে সালগুলো সব দেওয়া রয়েছে। ভিল্লা ফ্রাঙ্কার 1859, 11ই জুলাই, এটা 1859-এ জুরিখের সন্ধি স্বাক্ষর হন। এর ফলে কি হলো, ল্যাম্বার্ডি, যে ল্যাম্বার্ডি ছিল সার্ডিনিয়ার সাথে যুক্ত হয়, আর ভেনিস অস্ট্রিয়ার সাথে যুক্ত হয়। দেখো এই যে ল্যাম্বার্ডি যেটা ছিল দখল করে নিয়েছিল, সেটা বললো, সার্ডিনিয়া বললো যে না, এটা আমাদের সাথে থাকবে। ভেনিসকে অস্ট্রিয়ার সাথে দিয়ে দেওয়া হলো। দেখো মানে হাফ হাফ হয়ে গেল, এই দিকটা তোমার, এই দিকটা আমার। ক্যাভুর তখন রেগে গেল যে এত সহজে সে ভাবলো যে ল্যাম্বার্ডি আর ভেনিস পাবে, যখন একটা হাত ছাড়া হয়ে গেল, ব্যাস খচে গেল। এবার ল্যাম্বার্ডি আর মিলান জয়লাভকে ইতালির ঐক্যের প্রথম সোপান বলা হয়। কিন্তু দেখো মিলান অলরেডি ছিল, আর ল্যাম্বার্ডি অলরেডি পেয়ে গেল, ভেনিস হাতছাড়া হয়ে গেল, এটা এসেছিল। কিন্তু দেখো একটু অংশ ইতালির জয়েন্ট হলো। ভালো কথা, তাহলে প্রথম ফেজ আমরা বুঝলাম, ল্যাম্বার্ডি আর মিলান ইতালির সাথে ফার্স্ট ফেজে জয়েন্ট হলো। সেকেন্ড ফেজে কি হলো, ল্যাম্বার্ডি যখন স্বাধীন হলো, তার সাথে সাথে পারমা, মোডেনা, টাস্কানি, প্যাপল স্ট্রিট, মানে আর যে অঞ্চলগুলো ছিল, এই যে পারমা, মোডেনা, মোডেনা, এই যে মোডেনা, টাস্কানি, প্যাপল স্ট্রিট, মানে আর যে অঞ্চলগুলো, মিডলের যে অংশগুলো ছিল, তারাও কি হলো, পিডমন্টের সাথে যুক্ত হতে চাইলো। ঠিক আছে, ভালো কথা। কিন্তু দেখো মানে তারা দেখলো যে তাদের পাশাপাশি যে ল্যাম্বার্ডি সে চলে গেছে, আমরা কেন যাব না? তাহলে যুক্ত করলো। এবার অস্ট্রিয়া কি করলো, এই রাজ্যগুলির বিরুদ্ধে সশস্ত্র সেনা অভ্যুত্থান করতে চাইলো। মানে বুঝতেই পারছো, একদম আর্মি দিয়ে বিদ্রোহ দমন করার চেষ্টা করলো। কিন্তু ইতালি এবং ফ্রান্সের মধ্যস্থতা, আর ইতালি মাঝখান থেকে, ইতালি মানে অলরেডি যারা জয়েন্ট হয়েছে, এবং ফ্রান্স এখানে এগিয়ে এলো, বললো না, এবার দুজনের মধ্যে একটা মধ্যস্থতার ব্যাপারে এলো। কারণ অলরেডি দেখো অস্ট্রিয়ার সঙ্গে ইতালিরও ট্রিটি হয়ে গেছে, ফ্রান্সেরও ট্রিটি হয়ে গেছে। তার মানে এখন কেউ কারোর সাথে ওইভাবে ব্রেক করতে পারবে না। সেই জন্য কি সিদ্ধান্ত হলো, যে গণভোট হবে, ভোট হবে, ওখানকার লোকেরা কি চায় সেটা দেখা হবে। দেখো এবার এই জায়গায় ক্যাবুর বুঝলো যে না, এবার তাকে ফিরে আসতে হবে, ফিরে না এলে সমস্যা আছে। সে কারণে 1860-তে তিনি আবার প্রাইম মিনিস্টার হয়ে এলেন। প্রাইম মিনিস্টার হয়ে এসে তিনি ক্যাবুর আর এবং ক্যাবুর আর নেপোলিয়নের মধ্যে তুরিনের সন্ধি স্বাক্ষর হয়, যেটা অনুযায়ী যে পারমা আর টাস্কানি, এই যে পারমা আর টাস্কানি, এই দুটো অঞ্চল ইতালির সাথে যুক্ত হবে। এই দুটো অঞ্চল ইতালির সাথে যুক্ত হয়ে যাবে, পারমা আর টাস্কানি মানে গ্রিন অঞ্চল দুটো। আর তৃতীয় নেপোলিয়ন স্যাভয় আর নিস দ্বীপ লাভ করবে। ভালো কথা, মানে সে প্রথমে যে ট্রিটিটা হয়েছিল, সেই ট্রিটি এতদিন পরে তুরিনের সন্ধির মাধ্যমে সেই একই কথা, এবং এটা লাভ করবে। ভালো কথা। ভোট হলো। ভোট হওয়ার সাথে সাথে এই যে যেই জায়গাগুলো ভোট হলো, কোন জায়গাগুলো ভোট হলো, ভোট হলো আমাদের এই যে পারমা, মোডেনা, টাস্কানি, প্যাপল স্ট্রিট। তার মধ্যে পারমা, টাস্কানি অলরেডি যুক্ত হবে, আর মেডোনা, এই যে জায়গাগুলো ছিল তারা যুক্ত হবে, এবং গণভোটের মাধ্যমে তারা আবার যুক্ত হয়ে গেল। তার মানে ট্রিটি হলো, লোকেরা ওটা বললো, মানে দুদিক থেকে কোনো অসুবিধা নেই, হলো। ভালো কথা। এবার তার মানে দেখো পুরো জায়গায় এসে গেল, কিন্তু এই মাঝের যে প্যাপল স্ট্রিট, এটা কিন্তু আসেনি। ওপরের পুরো জায়গাটা দেখো অলরেডি চলে এলো, পিডমন্ট, পারমা, ল্যাম্বার্ডি, ভেনিস আসেনি, ওপরের ভেনিসটা ফাঁকা রইলো, আর প্যাপল স্ট্রিট এই দুটো কিন্তু আসেনি, আর নিচেটাতে এখনো হয়নি, তাই তো? এবার দেখো, এবার মাঝের প্যাপল স্ট্রিট বাদ দিয়ে এবার নেপলস আর সিসিলি, মানে একদম নিচের যে অংশ, এখানে বুর্বো রাজা দ্বিতীয় ফ্রান্সিসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, মানে একদম নিচে। এবার নেপলস আর সিসিলির তৃতীয় নেপোলিয়ন দ্বারা কিন্তু পরোক্ষভাবে শাসিত হতো। অলরেডি বুঝতে পারছি ফ্রান্সের যেহেতু আন্ডারে ছিল, অর্থাৎ এই রাজ্যগুলিতে যদি আক্রমণ করা হয়, তার মানে ফ্রান্সের সাথেই পিডমন্টের আক্রমণ হবে, স্বাভাবিক। ব্যাস গন্ডগোল শুরু, কারণ ফ্রান্সের সাথে ডাইরেক্ট অ্যাটাকের মধ্যে যাওয়াটা গন্ডগোলের ব্যাপার। ফ্রান্স যেহেতু ইনডাইরেক্টলি কন্ট্রোল করছে। এবার এই জায়গায় ক্যাভুর নিয়ে এলো গ্যারিবোল্ডিকে। তাহলে দেখেছো, গ্যারিবোল্ডিকে প্রথমে বলেছিলাম যে গ্যারিবোল্ডি, এবার গ্যারিবোল্ডি এন্টার করবে। গ্যারিবল্ডি 1854 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকা থেকে সার্ডেনিয়াতে ফিরে এসেছিল। ভালো কথা। ফিরে এসে তিনি কি করেছিলেন, এখানে লাল কোর্তা বাহিনী গঠন করেন। লাল কোর্তা বাহিনী গঠন করেন, এবং এই বাহিনী গেরিলা যুদ্ধে পারদর্শী ছিল। অলরেডি আমরা জানি গেরিলা যুদ্ধ, যেটা আমরা মানে বললাম যে আমেরিকা থেকে তিনি যেটা ট্রেনিং পেয়েছিলেন, তিনি এলেন, তিনি এখানে এন্টার করলেন, এবং এন্টার করে প্রথমেই তিনি সিসিলি এবং নেপলস জয় করে নিলেন। 1860-তে নেপলস আর সিসিলি, এই যে দুটো জায়গা, যে দুটো জায়গা কন্ট্রোল করছিল, সেই জায়গাগুলো দখল করে নিলেন। ভালো কথা। কারণ তিনি এটা জানতেন, গেরিলা যুদ্ধ। এবার গ্যারিবল্ডি মাৎসিনির চিন্তাধারায় প্রভাবিত ছিলেন বলে তিনি
নেপলস আর সিসিলিকে প্রজাতন্ত্র বানাতে চেয়েছিলেন, কারণ অলরেডি দেখো ম্যাথসিনির কথা আমরা পড়েছি যে তিনি চেয়েছিলেন ফ্রান্স একটা রিপাবলিক বা গণতন্ত্র হোক। ফলে তিনি উত্তর আর দক্ষিণ ইতালিকে সংযুক্ত করার বিরোধিতা ছিলেন। মানেটা বুঝতে পেরেছো তো? নিয়ে এলো গ্যারিবল্ডি দখল করলো, কিন্তু সে কোনো মতে উত্তর আর দক্ষিণ ইতালিকে সংযুক্ত করতে চাইলো না। এবার উত্তর দক্ষিণ কেন আলাদা? কারণ মাঝে প্যাপেল স্ট্রিট আছে, প্যাপেল স্ট্রিটের ওপরটা উত্তর ইতালি, নেপলস আর সিসিলি দক্ষিণ ইতালি। সম্পূর্ণ বিরোধিতা করতে শুরু করলো গ্যারিবল্ডি। সে বললো না, আমি জয়েন্ট হতে দেবো না। এবার এতে দেখো ক্যাভুরের মাথা খারাপ। ক্যাভুর এটা বুঝলো যে ব্যাপারটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। এবার গ্যারিবল্ডি বিরোধিতা করলেন। এবার তৃতীয় নেপোলিয়ান, এবার ব্যাপারটা দেখো এমন হলো, তৃতীয় নেপোলিয়ান পুরো ব্যাপারটা জানতো না যে প্রথম থেকে যে গ্যারিবল্ডিকে ক্যাভুরি নিয়ে এসেছে। তাহলে তৃতীয় নেপোলিয়ন যখন বোঝার চেষ্টা করলো যে কি হলো ব্যাপারটা, যখন দখল করে নিয়েছে পুরো ব্যাপারটা আন্দাজ করার আগেই ক্যাভুর কি করলো, দক্ষিণ ইতালি থেকে বিদ্রোহ দমন করার জন্য নেপোলিয়নের কাছে অনুমতি চাইল। মানে ব্যাপারটা দেখো কি হলো, ক্যাভুর নেপোলিয়ানকে বললো যে দেখুন আমি হেল্প করব, আমি চাই যে ওটা দখল করা। তার মানে এটা ব্যাপারটা বুঝতে পারছো যে ক্যাভুর হচ্ছে পলিটিক্সটা খেলো, সে নিয়ে এলো মানে আমাদের গ্যারিবল্ডিকে, কিন্তু গ্যারিবল্ডি দখল করার পরে যেহেতু দিচ্ছে না, ক্যাভুর নেপোলিয়ানকে বললো যে আপনি হেল্প করুন, আমি ওদেরকে ছাড়িয়ে আনবো। নেপোলিয়ান বললো ঠিক আছে, আমার হয়েই আমি যে কাজটা করতে যাচ্ছি সেটাই তো ক্যাভুর করতে যাচ্ছে, ভালো কথা। বোঝার আগেই নেপোলিয়নের অনুমতিতে ক্যাভুর কি করলো, সিসিলিতে পৌঁছে গেল। তাহলে গন্ডগোল কি হবে দেখো, গৃহযুদ্ধ হবে, মানে ক্যাভুর ভার্সাস গ্যারিবল্ডি হয়ে যাবে, ঠিক আছে। এবার যখন গন্ডগোল হবে তখন গ্যারিবল্ডি দেখো এই সেন্সটা তো তার আছে যে নিজেদের মধ্যে যদি ঝামেলা করা হয় তাহলে ক্ষতি দুই পক্ষেরই হবে, কারণ ফ্রান্স সেখান থেকে মাঝখান থেকে হয়ে যাবে। সেই জন্য তিনি বাধ্য হয়ে বললেন ঠিক আছে, আমি মানে এই দুটোকে সংযুক্ত করার সে সম্মতি জানালো। তাহলে ক্যাভুর বলতেন যে গ্যারিবল্ডির হৃদয় সিংহের মতো সাহসী, কিন্তু মস্তিষ্ক ষাঁড়ের মতো নিরেট, মানে বোকা হিসেবে তিনি গ্যারিবল্ডিকে বলতেন। যাই হোক, দখল করে নিলেন এবং 1861 খ্রিস্টাব্দে তৃতীয় ভিক্টর ইমানুয়েল, যে পিডমন সার্ডিনিয়ার রাজা ছিল, তাকে ইতালির রাজা হিসেবে ঘোষণা করে দেওয়া হয় এবং ক্যাভুরের মৃত্যু হয়, তারপরে ক্যাভুর মারা যায়। দ্বিতীয় পর্যায়ে তাহলে ভেনিস আর রোম দুটোই সংযুক্ত ছিল। এবার দেখো নেপোলিয়ন কিছু বোঝার আগেই কি হলো, নেপলস আর সিসিলি তার হাতছাড়া হয়ে গেল। এবার দেখো সে অলরেডি ঝামেলার মধ্যে ছিল, সে আর এটাকে দখল করার জন্য খুব বেশি পদক্ষেপ নিল না। তাহলে দেখো এখান থেকে তার হাতছাড়া হয়ে গেল। তাহলে একমাত্র যে প্যাপেল স্ট্রিট আর উপরে দেখো ভেনিস, এই দুটো জায়গা ছাড়া পুরো ইতালি ইউনিফিকেশন কমপ্লিট। তাহলে লাস্ট পর্যায়ে কি হবে, বা তৃতীয় পর্যায়ে এবার কি হলো, অস্ট্রিয়া আর প্রাসিয়ার দ্বন্দ্ব শুরু হলো। অস্ট্রিয়া বলতে ভেনিসের পাশাপাশি অঞ্চল, সেটা হচ্ছে অস্ট্রিয়া। আর প্রাসিয়া বলতে জার্মানি, মানে যেটা অলরেডি এখনো তৈরি হয়নি, প্রাসিয়া মানে জার্মানির উপর পোর্শনটা। সেই দ্বন্দ্বের সুযোগ হলো, তার মানে অস্ট্রিয়া দেখো প্রাসিয়ার সাথে দ্বন্দ্বে ওখানে এনগেজ। তখন কি করলো তৃতীয় ভিক্টর ইমানুয়েল, তিনি কি করলেন, প্রাসিয়াকে বললেন আমি সাহায্য করব, পরিবর্তে কি করতে হবে, প্রাসিয়া ইতালিকে ভেনিস দখলে সাহায্য করবে। দেখো যে যার হচ্ছে মানে শত্রু মিত্র হয়, সাহায্য করবে। তাহলে 1866 খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ হলো, সেখানে বিসমার্কের সাহায্যে অস্ট্রিয়া পরাজিত হয় এবং ভেনিস ইতালিতে যুক্ত হয়ে যায়। ভালো কথা, তাহলে দেখো ভেনিসও অ্যাটাচ হয়ে গেল। এবার সব দেখো আস্তে আস্তে যুক্ত হলো, কিন্তু সমস্যা এসে গেল কোন জায়গাটাকে নিয়ে, রোম নিয়ে। আর রোম কেন, রোম কোথায় আছে, প্যাপেল স্ট্রিটের মধ্যে আছে রোম, ঠিক আছে। এই প্যাপেল স্ট্রিটের মধ্যেই আছে রোম, কারণ প্যাপেল স্ট্রিট আসেনি, প্রায় সব জায়গা হয়ে গেল, ঠিক আছে। এবার সমস্যা হয়ে গেল রোম নিয়ে, কারণ রোমের মধ্যে ফ্রান্সের সৈন্য থাকতো, যারা পোপকে ডাইরেক্টলি সংরক্ষণের জন্য থাকতো। তার মানে যদি রোম আক্রমণ করা হয়, সরাসরি ফ্রান্সকে আক্রমণ করা। বলবে স্যার নেপল সিসিলিতেও তো ফ্রান্সের ছিল, কিন্তু ওটা ইনডাইরেক্ট কন্ট্রোলে ছিল। কিন্তু পোপকে সংরক্ষণ, মানে বুঝতে পারছো, ধর্মীয় গুরুকে সংরক্ষণ, সেটা গুরুত্বপূর্ণ। এই জন্য গন্ডগোল, ঠিক আছে। তাহলে ফ্রান্সকে অ্যাটাক করা খুব গন্ডগোল। এই জন্য 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স আর প্রাসিয়ার মধ্যে যুদ্ধ হলো। সেই দিকে দেখো, ফ্রান্স আর প্রাসিয়ার মধ্যে, কারণ প্রাসিয়াকে অলরেডি হেল্প করে দিয়েছে অস্ট্রিয়ার সাথে, প্রাসিয়া আবার ফ্রান্সের সাথে যুদ্ধ হয়, এবং সেডানের যুদ্ধে ফ্রান্স আবার পরাজিত হয়। ফ্রান্স যখন পরাজিত হয়, ইতালি রোম ইতালির অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এই যে প্যাপেল স্ট্রিট অন্তর্ভুক্ত হয়ে গেল, এবং সেডানের যুদ্ধে তৃতীয় নেপোলিয়ানের পরাজয়ের পরে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের অবনতি হয় এবং তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র গঠিত হয়। এটা আমি অলরেডি বলে দিয়েছিলাম আগের দিন। এর নেতাদের মধ্যে ছিল জুলিয়াস টুচু, লিও গ্যাম্বেতা, ফা ওরোচেফা, এরা ছিল। এবার প্রাসিয়া যুদ্ধে জয়লাভ করার পরে তৃতীয় নেপোলিয়ানকে রোম থেকে সৈন্য ফিরিয়ে আনতে হয় এবং তৃতীয় ভিক্টর ইমানুয়েল রোম দখল করে নেয়। কিন্তু দেখো সব হলো, সব জায়গা হয়ে গেল,
কিন্তু প্যাপল স্ট্রিটের মধ্যে রোমও দখল হলো, কিন্তু রোমের মধ্যে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে সেই ভ্যাটিকান সিটি ছিল কি, পোপ এবং ক্যাথলিক চার্চের মর্যাদা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল ভ্যাটিকান সিটি, যেটা সরাসরি পোপ কন্ট্রোল করতো। পুরো চার দেওয়ালের মধ্যে, পুরো দেওয়ালের মধ্যে পোপেরা থাকতো। ব্যাস, 1870-এ ইতালি ঐক্যবদ্ধ হয়ে গেল। বহু বছর ধরে ভ্যাটিকান সিটিকে চারিদিক থেকে ঘেরা ছিল, মানে কিন্তু কেউ ভেতরে যাওয়ার সাহস করেনি, কারণ ভেতরে যাওয়া মানে পোপের সাথে লড়াই হবে, পোপের কিছু হবে, ব্যাস সেটা পুরো ইসলাম মানে খ্রিস্টান জগতে একটা গন্ডগোল হবে। এবার এরপরেও ইতালিতে কিছু কিছু জায়গা ছিল, ট্রেন্স, ট্রিয়েস, ট্রাইসার, এগুলো অস্ট্রিয়ার অধিকার থেকে থেকে গিয়েছিল। এগুলোকে অমুক্ত ইতালি নামে পরিচিত ছিল। এগুলো পরে, বহু পরে এগুলো আস্তে আস্তে আবার ছাড়ানো। এবার সেদিকে দেখো, যার ফ্রান্স যখন ফরাসি জার্মানির কাছে, ফ্রান্সের যখন জার্মানির কাছে আত্মসমর্পণ, অপমানজনক ফ্র্যাঙ্কফুর্ট সন্ধি স্বাক্ষর, এগুলো আমরা অলরেডি পড়বো, এবং জাতীয় রক্ষী বাহিনী ভেঙে দেওয়ার অপরাধে প্যারিস কমিউনে অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে জাতীয় সরকারের এটা গৃহযুদ্ধ। আচ্ছা, এখানে এই জায়গাটা কি হলো, এই জায়গাটা নেই কেন? হ্যাঁ, এই জায়গাটা নেই। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। এই জায়গাটা এখানে একটু নেই, এটা নোটসে তো ছিল। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এই জায়গাটা ছিল তো, তাহলে উড়ে গেল কেন? আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমি এখানে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি, পৃথিবীর সবচেয়ে ছোট শহর কি, ছোট দেশ কি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত? না, রোমের মধ্যে অবস্থিত। এই যে এখানে রোম দখল করে নিয়েছিল, কিন্তু রোমের মধ্যে যে ভ্যাটিকান সিটি, সেটা কিন্তু ইতালি দখল করেনি, কারণ ওটা হচ্ছে ফ্রান্সের মানে ওটা হচ্ছে তোমার মানে ক্যাথলিক যে চার্চ ছিল, পোপের পুরো কন্ট্রোলে ছিল। সেজন্য ভ্যাটিকান সিটিকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই জন্য ভ্যাটিকান সিটি আজকের দিনে ইতালির রাজধানী রোম, রোমের মধ্যে ভ্যাটিকান সিটি, কিন্তু ভ্যাটিকান সিটি নিজে সেপারেট ভাবে আলাদা একটা দেশ। ঠিক আছে? তাহলে এইভাবে আস্তে আস্তে প্যারিস কমিউন গঠন হয়, এবং সেখান থেকে মানে আমাদের ইতালি একটা আলাদা দেশ হিসাবে গঠন। তারপরে জার্মানির ইউনিফিকেশন, সেটা আবার একটা গল্প। আহ, জার্মানি প্রথমে রোমান সাম্রাজ্যের অংশ ছিল, এরকম 300টি রাজ্যে বিভক্ত ছিল। জার্মানি জয় করে 300টির পরিবর্তে নেপোলিয়ান কি করেছিল, 39টি বড় রাজ্যে পরিণত করেছিল। এগুলোকে কনফেডারেশন অফ রাইন বলেছিলাম, তৈরি হয়। এবং জার্মানির যে পার্লামেন্ট ডায়েট নামে পরিচিত, বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এই কনফেডারেশনে নেপোলিয়ন বিনা শুল্কে বাণিজ্য শুরু করেছিল, এবং কনফেডারেশনের অধীনে জার্মানরা ফরাসি বিপ্লবের আদর্শে নিজেদের এক জাতি বলে ভাবতে শিখেছিল, এবং ভিয়েনা সম্মেলনে এই রাইন কনফেডারেশনের মানে রাজ্যগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল অস্ট্রিয়াকে। এবং জার্মানির কিছু এই যে দেওয়া আছে, গিলোটি, ফিটকে, ফ্রেডরিক হেগেল, লুডউইগ জাহান, স্টাইন বেহাম, এরা জার্মানি ভাবধারায় দীক্ষিত করেছিল জার্মানদের। এবার জার্মানির ঐক্যবদ্ধের ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল, জার্মানির নেতা কে হবে। ঠিক আছে, কারণ দেখো, এই যে আজকের দিনে এটা হচ্ছে অস্ট্রিয়ার এম্পায়ার, দেখো বুঝতে পারছি, সুইজারল্যান্ড, ঠিক আছে, কিংডম অফ ইতালি, মানে ইতালি মানে এই যে নিচের যে অংশটা, দেখো দেখতে পাচ্ছি, এই অংশটা কি হয়েছিল, এই অংশটা অলরেডি বুঝলাম যে এটা ভেনিস ছিল, অস্ট্রিয়ার এম্পায়ারে ছিল। তাহলে এম্পায়ার অফ অস্ট্রিয়া দেখো কত বড় ছিল। আর এটা ছিল প্রাসিয়ার এম্পায়ার। এদিকে দেখো ফ্রেঞ্চ এম্পায়ার, নিচে দেখো ইতালি রয়েছে, ইতালি দেখো ফ্রান্সের সাথে বর্ডার শেয়ার করছে, অস্ট্রিয়ার সাথে বর্ডার শেয়ার করছে। আর প্রাসিয়ার দেখো এম্পায়ার উপরে ছিল, আর ওদিকে ছিল রাশিয়া। তাহলে এত বড় এম্পায়ার, তাহলে অস্ট্রিয়া দেখো এত পাওয়ারফুল একটা এম্পায়ার ছিল, রাশিয়ার সাথে গন্ডগোল। তাহলে একটু ম্যাপটা আশা করি বোঝা গেছে। এবার জার্মানির গন্ডগোল এটা ছিল যে জার্মানির ক্ষেত্রে দুটো বড় রাজ্য ছিল, একটা হচ্ছে প্রাসিয়া আর একটা হচ্ছে অস্ট্রিয়া। কে হবে মানে কে হবে এখানের মধ্যে শাসক? গন্ডগোল, কারণ প্রাসিয়াও বড়, অস্ট্রিয়াও বড়, কেউ হবে না। এবার এখানে এই মতবাদকে সামনে নিয়ে আসে, জার্মানির একত্রীকরণে দুটি মতবাদ সামনে আসে। প্রথম আসে কি, গ্রেটার ডাচল্যান্ড, এটাকে ডাচল্যান্ড বলা হয় বা গ্রেটার জার্মানি করা হয়। এই মতবাদ অনুযায়ী বলা হয় কি, অস্ট্রিয়াকে জার্মানির অন্তর্ভুক্ত করা হয়, মানে অস্ট্রিয়াকে জার্মানির অন্তর্ভুক্ত করে, প্রাসিয়া অস্ট্রিয়াকে ক্যাপচার করে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা গ্রেটার জার্মানি কনসেপ্ট। দ্বিতীয় মতবাদ ছিল ক্লেইন ডাচল্যান্ড, যেখানে বলা হয় যে প্রাসিয়া জার্মানিকে অন্তর্ভুক্ত করবে না, আলাদা করে একটা দেশ হিসেবে থাকবে। অস্ট্রিয়া আলাদা থাকবে, প্রাসিয়া আলাদাভাবে জার্মানি তৈরি করবে। আর অস্ট্রিয়া, এবার এটা তো মানে প্রাসিয়ার থট ছিল, অস্ট্রিয়ার তো কোনো একটা থট থাকবে। অস্ট্রিয়া চেয়েছিল কি, আবার সে আগের যে রোমান এম্পায়ার, হোলি রোমান এম্পায়ার যেটা প্রথমে ছিল, সেই রোমান এম্পায়ার প্রতিষ্ঠা করবে, যেটা আগের রোমান এম্পায়ার ছিল, এবং যার কেন্দ্র হবে অস্ট্রিয়া। রোমান এম্পায়ার দেখো পুরো সারা মানে বিশ্বব্যাপী একটা বড় এম্পায়ার ছিল,
পুরো ইউরোপ, সারা ইউরোপের ডেমোগ্রাফি ছিল। জার্মানিতে এরকম রাজনৈতিক সংগঠনের আগেও অনেক অর্থনৈতিক সংগঠন ছিল, যাদেরকে বলা হতো জুল ভেরাইন, যেটা আমাদের পিছনে আমাদের যে নেপোলিয়নের বড় ভূমিকা ছিল। এবং প্রাশিয়া সেই সময় ফ্রি ট্রেড করেছিল 1818-তে। 39টি রাজ্যের মধ্যে ভলেন্টিয়ারি কমিউন ইউনিয়ন ছিল, ভলেন্টিয়ারি কাস্টম ইউনিয়ন জোভেরাইন ছিল। এখানে প্রত্যেকে যে যার যোগদান করতো এবং ট্রেডের মাধ্যমে থাকতো। ফ্রান্সের জুলাই বিপ্লবের পরে জার্মানির যে কিছু জায়গা, হ্যানোভার, স্যাক্সনি আর হেসে, এই যে দেখতে পাচ্ছ হ্যানোভার, এই যে নাম দেখতে পাচ্ছ, এই যে হ্যানোভার, এই যে জায়গাটা হ্যানোভার, তার পাশে দেখো স্যাক্সনি, তার পাশে দেখো হেসে, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে মেনশন করা আছে, ঠিক আছে, এই যে জায়গাগুলোর নাম মেনশন করা আছে। এই প্রভৃতি রাজ্যে কি হয়, জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়। মেটার্নিক এগুলো প্রথমবারে দমন করেছিল। এরপর যখন ফেব্রুয়ারি বিপ্লবের পরে যখন আন্দোলন তীব্র আকার ধারণ করে, জার্মানি জাতীয়বাদীরা ঐক্যবদ্ধ ফ্র্যাঙ্কফুর্ট শহরে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠন করে জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু সেই সময় প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে, এই লাইনটা আমি অলরেডি বলেছিলাম ফ্রান্সের যে ইউনিফিকেশনের সময়, তখন বলেছিলাম যে সেখানে ফ্রেডরিক উইলিয়ামকে, প্রাশিয়ার রাজাকে প্রধান হতে অনুরোধ করা হয়, কিন্তু তিনি রাজতন্ত্রে বিশ্বাসী হওয়ার জন্য তিনি বলেন না, হবে না, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট ভেঙে গেল। এই জন্য কার্ল মার্ক্স ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধ স্ত্রীলোকদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছে। এবার পার্লামেন্ট ব্যর্থ হলেও কি হবে, জার্মানিতে ভাবগত ঐক্য গড়ে উঠেছিল। এরপর তৃতীয় ফ্রেডরিক উইলিয়ামের মৃত্যুর পরে প্রথম ফ্রেডরিক উইলিয়াম সিংহাসনে বসে। এবার এই প্রথম ফ্রেডরিক উইলিয়ামের প্রধানমন্ত্রী ছিল বিসমার্ক, ঠিক আছে, তিনি 1862 খ্রিস্টাব্দে জয়েন করেন। তার নেতৃত্বেই জার্মানির ইউনিফিকেশন পসিবল হয়েছে। তাহলে এর আগে বিসমার্ক প্রাশিয়ার একজন রাষ্ট্রদূত ছিলেন, যাকে আমরা ডিপ্লোম্যাট বলে থাকি। তিনি একজন ডিপ্লোম্যাট হিসেবে ছিলেন। এবার রাষ্ট্রদূত হওয়ার কারণে তিনি বুঝেছিলেন সবকিছু, দেখো আজকে দিনের রাষ্ট্রদূত আমাদের যেমন এস জয়শঙ্কর, তিনি রাষ্ট্রদূত ছিলেন, আজকে তিনি মিনিস্টার হয়েছে। যাই হোক, তিনি বুঝেছিলেন যে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া নিজেদের সুবিধা ছাড়া জার্মানিকে একত্রিত হতে সাহায্য করবে না। তার মানে প্রত্যেকে দেখো এটা বুঝেছিল যে যতক্ষণ না নিজেদের কোনো সুবিধা পাবে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা কেউ জার্মানিকে ইউনিফিকেশন হতে দেবে না বা সাহায্য করবে না। সুতরাং প্রাশিয়াকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেই হবে, কারণ যুদ্ধ ছাড়া সম্ভব নয়। তার বিশ্বাস ছিল প্রাশিয়ার সামরিক শক্তি ছাড়া জার্মানির ঐক্য সম্ভব নয়। এবার সেই জন্য তিনি বুঝলেন যে সমস্যার সমাধান সম্ভব নয়, তার জন্য প্রয়োজন লৌহ কঠিন দৃঢ়তা। এই জন্য তার যে তার নীতিকে রক্ত ও লৌহ নীতি বলা হয়। তিনি জানতেন যে যুদ্ধ করতে গেলে কি করতে হবে, সামরিকভাবে দৃঢ় হতে হবে, অভ্যন্তরীণ ক্ষেত্রে একত্রিত হতে হবে, এবং এর জন্য দরকার অর্থ এবং সেনাবাহিনী। রাশিয়ার সেনাবাহিনী অন্য দেশের সাথে দুর্বল ছিল, কারণ আধুনিকরণ হয়নি, আধুনিকরণের প্রয়োজন ছিল। এই কারণে তিনি জার্মানির পার্লামেন্ট সেনাবাহিনীর আধুনিকরণের জন্য বাজেট পেশ করতে চাইছিল না, কারণ সেখানকার যারা নেতা ছিল তারা বলছে লিবারেল, সোশ্যালিস্ট আর কনজারভেটিভ নেতারা এর বিরুদ্ধে ছিল। তারা বলে না, সেনাবাহিনী আধুনিকরণের কথা, আমরা শান্তিতে বিশ্বাস, যেমন গান্ধীজি, ঠিক আছে, ভুলভাল একটি মানুষ, তো বলে না আমরা হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী, মানে আমরা কোনো হিংসা করব না। যেমন বুদ্ধিজম বলেছিল শান্তি, মানে আমরা হচ্ছে কোনো রকম যুদ্ধ করবো না, আমরা শান্তিতে বিশ্বাসী। তো যেসব দেশ বুদ্ধিজম ছিল, যেসব দেশে বুদ্ধিজম ছিল, সেই সব দেশ আজকে 100% ইসলামিক হয়ে গেছে। যেমন আফগানিস্তান 100% বুদ্ধিস্ট ছিল, আজকে 100% ইসলাম হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। ইন্দোনেশিয়া 100% বুদ্ধিস্ট ছিল, এখন ম্যাক্সিমাম 100 না হলেও 98% সেখানে মুসলিম হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে তুমি মানে হতে পারো, তুমি হয়তো যুদ্ধ নাও চাইতে পারো, কিন্তু সামনের মানুষ তো আর এরকম হবে না, সেটাই এখানে বলতে চেয়েছে। এই লিবারেলরা গণতন্ত্র, সোশ্যালিস্টরা শ্রমিকদের এবং কনজারভেটিভরা রাজাকে সমর্থন করতেন, প্রত্যেকে যে যা। বিসমার্ক নিজে একজন কনজারভেটিভ ছিলেন এবং রাজতন্ত্রের সমর্থক ছিলেন, কিন্তু তিনি কিন্তু চাইতেন যে জার্মানি ইউনিফিকেশন হোক। তিনি জনগণের সমর্থন রাজার প্রতি আকর্ষণ করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। তার মানে জনগণ যাতে একটু সাহায্য করে তার জন্য রাজার জন্য, এবং তিনি কি করেন, সবার জন্য দেখো কাজ করলেন। কি, লিবারেলদের জন্য রোমান ক্যাথলিক চার্চের উপরে সীমাবদ্ধতা আরোপ করলেন, যাতে যারা লিবারেল রয়েছে গণতন্ত্র, তারা বলে বেশ করেছে, ওদের উপরে ক্যাথলিকদের উপরে সীমাবদ্ধতা বেশ ভালো হয়েছে। সোশ্যালিস্টদের সন্তুষ্ট করার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার চালু করলেন, শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা, অ্যাক্সিডেন্টাল বীমা, পেনশন, সোশ্যালিস্টরা খুশি। কনজারভেটিভদের সন্তুষ্ট করার জন্য কিছু পদক্ষেপ তিনি নিলেন। ফলে দেখো সবাই আস্তে আস্তে তার জন্য মানে বিসমার্কের প্রতি বুঝলো না লোকটা ভালো। ফলে জনগণের মধ্যে রাজতন্ত্রের প্রতি জনগণের মনোভাব নরম হয় এবং পার্লামেন্ট ব্যর্থ হয়। তার মানে পার্লামেন্ট এতদিন যেটা বলছিল, পার্লামেন্টকে উইক করলো। বিসমার্ক সেনাবাহিনীর আধুনিকরণের জন্য রিয়াল পলিটিক বা অষ্ট পলিটিক নীতি, ওই যেটা আমরা ক্যাবুরেট ছিল সেই নীতি গ্রহণ করেন,
যে কোনো সিদ্ধান্ত রিয়াল সার্কামস্টেন্সেস বা ইন্টারেস্টের উপর হওয়া উচিত, এটাই বলেছে। তিনটি যুদ্ধের মাধ্যমে তার রক্ত এবং লৌহনীতি প্রয়োগ করে ঐক্যবদ্ধ করেন। প্রথমত স্লেজ উইটন এবং হলিস্টান, এগুলো জার্মানির প্রদেশ হলেও ভিয়েনা কংগ্রেসে এই দুটি আইনত স্বীকৃতি ছিল ডেনমার্কের হাতে। স্লেজউইন আর হলস্টিন এই দুটো জায়গায় কোথায় ছিল? এখানে উপরের দিকে আছে, এই ম্যাপটাই নেই, আরেকটা ম্যাপ আছে আমার নিচে, এই যে দেখো। এই দুটো দেখো খুব ভালো করে, এবার আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো এই যে স্লেজউইন আর হলস্টেন, দেখো একদম উপরের দিকে, দেখো আমি এখানে হলস্টেন আর পাশে দেখো স্লেজউইন, একদম উপরের দিকে দেখো এই যে দুটো জায়গা, যদি খেয়াল করো দেখো দেখতে পাবে একদম উপর দিকে হলস্টেইন আর স্লেজউইন, দেখতে পাচ্ছ? এই দুটো জায়গা জার্মানির প্রদেশ ছিল, কিন্তু যখন এই যে ভিয়েনা কংগ্রেসে এইগুলো ডেনমার্ককে দিয়ে, উপরে দেখো ডেনমার্ক আছে, ডেনমার্ককে দিয়ে দেওয়া হয়েছিল। এবার 1864-তে ডেনমার্কের রাজা নবম ক্রিশ্চিয়ান এই দুটো প্রদেশ নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে চাইলে প্রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বাঁধে, ব্যাস গন্ডগোল। বিসমার্ক অস্ট্রিয়াকে নিয়ে ডেনমার্ককে পরাজিত করে। তাহলে কেন অস্ট্রিয়া কেন হেল্প করলো? কারণ অস্ট্রিয়া, এটা হেল্প করার কারণ এটাই হচ্ছে যে অস্ট্রিয়া, কারণ এটা দেখো ডেনমার্ক দুজনেরই শত্রু, এবার দুজনের শত্রুর জন্য বিসমার্ক অস্ট্রিয়ার কাছে সাহায্য চাইলো ডেনমার্ককে পরাজিত করার জন্য। এবার দেখো অবশ্যই দুজনেরই এতে স্বার্থ থাকবে। ডেনমার্ক পরাজিত হলো এবং ভিয়েনা চুক্তির দ্বারা ডেনমার্ক এর উপরে দাবি ত্যাগ করলো। এবার এই দুটো অধিকার নিয়ে এবার প্রাশিয়া আর অস্ট্রিয়ার মধ্যে বিরোধ বাঁধে। ফলে কি হয়, গ্যাস্ট্রিনের চুক্তি হয়। প্রাশিয়া সে কি করলো, স্লেজউইকটা নিয়ে নিল, এই যে স্লেজউইক উপরেরটা প্রাশিয়া নিয়ে নিল, অস্ট্রিয়া বললো যে আমি হলস্টেন নেব, নিয়ে নিল। তাহলে দেখো উপরের জায়গাটা অস্ট্রিয়ার হয়ে গেল। তাহলে দেখো হলো, কিন্তু দুজনে দুটো আস্তে আস্তে ভাগ করে নিল। এবার কি হলো, ডেনমার্কের সঙ্গে যুদ্ধে, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধে বিসমার্ক অস্ট্রিয়াকে যুক্ত না করে জয়লাভ করতে পারতেন না, পারতেন পারতো, সরি, আচ্ছা, এবার এই যুদ্ধে কি বলেছে যে বিসমার্ক অস্ট্রিয়াকে মানে যুদ্ধ, মানে যুদ্ধে মানে যুক্ত না করে জয়লাভ করতে পারতো, কিন্তু তিনি অস্ট্রিয়াকে এই যুদ্ধে জড়িয়েছিলেন কেন? কারণ তিনি চাইতেন যে পরবর্তীকালে চুক্তি ভঙ্গের অজুহাতে যুদ্ধে পরাজিত করার জন্য। মানে এটা বুঝতে পারছো যে একটা কাজ আমি নিজে করে নিতে পারবো, কিন্তু আমি কেন তাকে অ্যাটাচ করলাম, তার কারণ আমি পরে এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, ভালো কথা। মানে আগে থেকে দেখো কবের গুটি আগে থেকে সাজিয়ে রেখেছে দাবার গুটির মতো। বিসমার্ক কি করলো, বিচক্ষণতার সঙ্গে অস্ট্রিয়াকে অন্য শক্তি থেকে বিচ্ছিন্ন করা শুরু করলো। কিভাবে? প্রথমে 1863-তে পোল্যান্ডের বিরুদ্ধে প্রাশিয়া এবং রাশিয়াকে সাহায্য করে নিজেদের বন্ধু বানিয়ে নিল। পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে প্রাশিয়া কি করলো, রাশিয়াকে হেল্প করলো, রাশিয়াকে হেল্প করে তার নিজের ফ্রেন্ড, কারণ দেখো প্রাশিয়ার সঙ্গে রাশিয়া পাশে রয়েছে, হেল্প করলো, আর নিচে দেখো অস্ট্রিয়া রয়েছে, দুজনেই রাশিয়া দেখো দুজনের সাথেই বর্ডার শেয়ার করছে, ফলে দেখো রাশিয়াকে বন্ধু নিয়ে নিল। বিসমার্ক কি করলো, তৃতীয় নেপোলিয়নের সাথে অস্ট্রিয়ার যুদ্ধে না হস্তক্ষেপ নীতি স্বাক্ষর করলো, বললো না এই যুদ্ধে আমি কোনো রকমের হস্তক্ষেপ করবো না। প্রথমে হচ্ছে ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার যুদ্ধে গেল না। ফলে কি হলো, ফ্রান্স, ইতালি এবং রাশিয়াকে, প্রথমে ফ্রান্সকে কিভাবে নিজের হাতে এলো, কোনো হস্তক্ষেপ করলো না, তার মানে বললো আমি নিউট্রাল আছি, তাহলে ফ্রান্স বললো ঠিক আছে নিউট্রাল আছে, ভালো কথা। ইতালিকে দেখো অলরেডি ইতালি দেখো মানে নিজে থেকে এগিয়ে এসেছিল জায়গাটা ভেনিস পাওয়ার জন্য, ইতালি এসে গেল, রাশিয়াকেও দেখো নিজের হাতে নিয়ে এলো, ফলে অস্ট্রিয়া দেখো একা হয়ে গেল। ব্যাস, এবার গ্যাস্ট্রিনের যে সন্ধিটা হয়েছিল, গ্যাস্ট্রিনের সন্ধিটা কি ছিল, এই যে একটু আগে গ্যাস্ট্রিনের সন্ধি বললাম, যেখান থেকে প্রাশিয়া আর অস্ট্রিয়া দুটো ভাগ করলো, স্লেজুইড আর হলস্টেন। এবার সেখানের মধ্যে কি হলো, এটাকে বিসমার্ক বললো এই সন্ধি ছিল ফাটলের ওপরে কাগজের প্রলেপ, মানে চুক্তি তো হলো কিন্তু কেউ এটা মানবে না, এটা দুজনেই ভালোভাবে জানতো। এবার ওই যে বললো গ্যাস্ট্রিনের চুক্তিভঙ্গের অপর অজুহাতে বিসমার্ক কি করলো, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এটা সে করবে আগে থেকে ডিসাইড করেছিল, কিন্তু যুদ্ধ ঘোষণা করলো এই জন্য। এবার 1866-তে 3 জুলাই অস্ট্রিয়া প্রাশিয়ার সঙ্গে স্যাডোনার যুদ্ধ হলো, যেটা 7 সপ্তাহ ধরে হয়েছিল। সেই যুদ্ধে প্রাশিয়া জয়লাভ করলো এবং প্রাগের সন্ধি চুক্তি করলো, এবং ভিয়েনা চুক্তি খারিজ করে অস্ট্রিয়া জার্মান কনফেডারেশন থেকে পদত্যাগ করলো। ঠিক আছে, ভালো কথা। এবং হ্যানভার, ক্যাসেল আর স্লেজউইড প্রাশিয়ার সাথে যুক্ত। হ্যানভার, ক্যাসেল আর স্লেজউইড, দেখো উপরের দিকে দেখো এই যে হ্যামবার্গ, ঠিক আছে, তারপরে যে স্লেজউইড, তারপরে ক্যাসেল এখানে দেখো আছে, ঠিক আছে।
পেয়ে যাবে। এটার হয়তো আর এখানে দেওয়া নেই, সব জায়গার নাম এখানে মেনশন নেই, পাশেই রয়েছে। এই জায়গাগুলো দেখো এর সাথে অস্ট্রিয়ার মানে প্রাশিয়ার সাথে যুক্ত হয়ে গেল। প্রাশিয়ার নেতৃত্বে এরকম 21টি জার্মান রাজ্যকে নিয়ে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গড়ে ওঠে। এবার ইতালি কি করে অস্ট্রিয়ার কাছ থেকে ভেনিস লাভ করে, অলরেডি আমরা দেখে নিয়েছি ইতালির ইউনিফিকেশন। প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হলেও দক্ষিণ জার্মানি ফ্রান্সের প্রভাব দিনছিল। কেন, দেখো ফ্রান্স এদিকে আছে, এই যে ব্রাভেরিয়া, তারপরে হচ্ছে বার্ডেন, মিউনিক, এই যে সাইডের জায়গাগুলো, জার্মানির যে সাউথের পোর্শন গুলো, এগুলো সব কিন্তু জার্মানি ফ্রান্সের আন্ডারে ছিল। এবার দেখো তার মানে এই জায়গাগুলো ফ্রান্সের কাছ থেকে নিতে হবে, সমস্যা, ফ্রান্সের সাথে লড়াই করাটা চাপের ব্যাপার। প্রাশিয়ার উত্থান হলো এবং স্যাডওয়ার যুদ্ধে প্রাশিয়ার জয়কে তৃতীয় নেপোলিয়ন কিন্তু মেনে নিতে পারেনি। সে অলরেডি দেখছে যে প্রাশিয়া ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এখানে থিয়ার্স মন্তব্য করেছিলেন যে স্যাডওয়ার যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হয়নি, প্রকৃতপক্ষে ফ্রান্সই যুদ্ধে পরাজিত হয়েছে। বোঝাই গেল, কারণ স্যাডওয়ার যুদ্ধ এই ব্যাপারটাই ছিল। বিসমার্ক জানতেন যে যদি ইতালি আর উত্তর এবং দক্ষিণ জার্মানিকে একত্রিত হতে পারে, কিভাবে, যতক্ষণ না, এবার দেখবে এটা অনেক সময় হয়ে থাকে যে দুজনের মধ্যে লড়াই রয়েছে কিন্তু যখন বাইরে থেকে কেউ অ্যাটাক করে তখন নিজেরা ইউনাইট হতে চায়। বিসমার্ক জানতো যে যদি উত্তর এবং দক্ষিণ জার্মানিকে একত্রিত করতে হয় তাহলে কি করতে হবে, বাইরে থেকে কোনো শক্তি মানে বাহ্যিক কোনো শক্তি যদি জার্মানিকে অ্যাটাক করে তাহলে জনগণ মানে উত্তর এবং দক্ষিণ জার্মানি চাইবে ইউনাইট হতে। ঠিক আছে, মানে পলিটিক্সটা বোঝো, তার মানে বুঝতে পারি যে সাধারণ মানুষের মানে কিভাবে তিনি কতটা বড় পলিটিশিয়ান ছিলেন। এই জন্য তিনি ফ্রান্সকে বারবার উত্ত্যক্ত করে থাকেন যে জার্মানি যাতে অ্যাটাক করে, জার্মানি যাতে অ্যাটাক করে। তাহলে জার্মানি যদি অ্যাটাক করে ফ্রান্স আর জার্মানি ইউনিফিকেশন হবে। এই সময় কি হলো, স্পেনের উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা দেখা দিল 1870। স্পেনবাসী প্রাশিয়ার যে হোয়েনজেলান বংশের প্রতিনিধি লিওপোল্ডকে স্পেনের সিংহাসনে বসাতে চেয়েছিল, আর প্রাশিয়ার স্পেন এই জায়গায় লিওপোল্ডের চাপ স্বীকার করে এবং লিওপোল্ড প্রাশিয়া রাজ উইলিয়ামের পরামর্শে স্পেনের প্রস্তাব ফিরিয়ে দেয়, মানে স্পেন যে এটা ফিরিয়ে দেয়। তৃতীয় নেপোলিয়ন এতে সন্তুষ্ট না হয়ে প্রাশিয়ার রাজার কাছে কাউন্ট বেনেদিকে পাঠায়। এবার দেখো এখানে মজা শুরু হবে। কি ব্যাপার, কি হলো, স্পেনে একটা গন্ডগোল হচ্ছে কি, সেখানে প্রাশিয়ার যে প্রতিনিধি লিওপোল্ড স্পেনের শাসক হিসেবে থাকবে, মানে স্পেনের ডাইনেস্টিতে শাসক হিসাবে, মানে সেখানে প্রাশিয়ার একজন প্রতিনিধি থাকবে। এবার প্রাশিয়ার স্পেন দুজনেই চেয়েছিল যে জানে যে এতে ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হবে, কারণ বুঝতে পারছো যে স্পেন আর প্রাশিয়া যদি একই ডাইনেস্টির, মাঝে তো ফ্রান্স রয়ে যাচ্ছে, তাহলে ফ্রান্স বলবে না এটা তো গন্ডগোল হবে, কারণ আমি মাঝে দুদিক থেকে যদি একই ডাইনেস্টির হয় দুদিক থেকে অ্যাটাক করলে সে কোথায় যাবে। এই জন্য লিওপোল্ডের ওপরে প্রেসার সৃষ্টি করে, তৈরি করে যাতে সে না বসে। লিওপোল্ড কি করে, প্রাশিয়ার যে রাজা প্রথম উইলিয়ামের পরামর্শে স্পেনের প্রস্তাব ফিরিয়ে দেয়, স্পেনের যে প্রস্তাব ছিল সে প্রস্তাব ফিরিয়ে দেয়। এবার তৃতীয় নেপোলিয়ান এতে সন্তুষ্ট না হয়ে প্রাশিয়ার রাজার কাছে কাউন্ট বেনেদিকে পাঠায়, একজন দূত পাঠায়, যে প্রাশিয়ার রাজার কাছে দূত পাঠায়। এবার দেখো মজা, দেখো প্রথম উইলিয়াম বেনেদিক্ট প্রস্তাব প্রথমে কিন্তু টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়েছেন, যেটা ইএমএস টেলিগ্রাম নামে পরিচিত। বিসমার্ক কি করলো, এই টেলিগ্রামটাকে এডিট করে, কিছুটা অংশ এডিট করে নিউজ পেপারে ছাপিয়ে দিল। এবার এর মধ্যে নিউজ পেপারে সে এমন ভাবে পরিবর্তন করেছিল যাতে মনে হয় প্রথম উইলিয়াম ফরাসিবাসীদের অপমান করছে, মানে ব্যাপারটা বুঝতে পারছি, ওরকম কিন্তু কিছু লেখেইনি, কিন্তু এমন ভাবে এডিট করে বসিয়ে দিয়েছে যাতে মানে মনে হবে যে ফরাসিবাসীদের বিসমার্ক অপমান করছে। ঠিক আছে, এমন ভাবে যাতে প্রথম উইলিয়াম এটা অপমান করছে। ঠিক আছে, ভালো কথা। এবার নিউজ পেপারে যখন এটা প্রকাশ হলো তাহলে কি হবে, ফরাসিবাসী নেপোলিয়ানকে বলবে আমাদের জাতিকে অপমান করেছে, তুমি যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো, রাজাকে প্রেসার দিচ্ছে। নেপোলিয়ান তখন বাধ্য হয়ে 1870-এ প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধে 1870-এ সেডানের যুদ্ধে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি দ্বারা এই চুক্তির অবসান ঘটে। এবং এই যুদ্ধেতে বিসমার্ক মন্তব্য করেন যে লাল কাপড় দেখিয়ে তিনি গলদেশ মানে ফ্রান্সের ষাঁড়কে খেপিয়ে দিই। তাহলে দেখো তার বিসমার্কের যা চিন্তা ভাবনা ছিল তাই হলো, উত্তর জার্মানি দক্ষিণ জার্মানি ইউনিফিকেশন হলো, তারা মিলে ফ্রান্সকে পরাজিত করলো। এবার ট্রিটি স্বাক্ষর হবে, কোথায় হবে, প্যালেস অফ ভার্সাইল, নেপোলিয়নের বাসভবনে, মানে ফ্রান্সে ঢুকে ফ্রান্সকে অপমান করা হবে। তাহলে নেপোলিয়ান কি করলো, মানে বিসমার্ক কি করলো, ফ্রান্সে এলো, ফ্রান্সে ঢুকে ফ্রান্সের যে ক্যাপিটাল সেখানে বসে অপমান করলো। ঠিক আছে, এবং নেপোলিয়নের বাসভবনে জার্মান সাম্রাজ্য ঘোষণা হলো। ফ্রান্স প্রাশিয়াকে মেইন্স এবং আলেসান লোরেন ছেড়ে দিল এবং প্রচুর ক্ষতিপূরণ দিয়ে দিল।
বিসমার্ক এভাবে জার্মানিকে ইউনিফিকেশন করলো এবং জার্মানির প্রথম চ্যান্সেলর মানে প্রথম সম্রাট হলো জার্মানির কাইজার এবং বিসমার্ক হলো প্রথম চ্যান্সেলর। মানে প্রথম ওই যে ওই জন্য জার্মানির রাজাকে কাইজার বলা হয়, প্রথম কাইজার, এপিথেট এগুলো হয়। এবং এই যে এইভাবে বিসমার্ক কি করলো, জার্মানিকে ইউনিফিকেশন করলো। তাহলে কত বড় পলিটিশিয়ান আমরা বুঝতে পারলো, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো ইতালি আর হচ্ছে জার্মানির ইউনিফিকেশন কমপ্লিট হলো। ওকে, দেখো এমসিকিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি। রিসোজেমেন্টির কথার অর্থ কি, ঠিক আছে, ইতালির ঐক্যের মন্ত্রগুরু কাকে বলা হয়, এরকম অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। তোমরা এগুলো সব করে রাখবে। আমরা যে মঙ্গলবার সেই ক্লাসে আলোচনা করব, তারপরে আমি যে তোমাদের শিল্প বিপ্লব সেটা সম্পর্কে সেটা পড়িয়ে দেবো, তারপরে তার এমসিকিউ আমি দিয়ে দেবো। ওকে, ভালো করে পড়বে।